আপনি আমাকে বলেছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি থেকে যে বস্তাভর্তি টাকা পাওয়া গেছে, আমি নিজেও মানব জমিনে দেখেছি। আসলে আপনার কথার সাথে প্রতিটা কথাই আমি একাত্মতা বা একমত পোষণ করছি, কারণ আপনার প্রত্যেকটা কথাই আপনি সত্য তথ্যটাই বলছেন যে আমির হোসেন আমুর বাসা থেকে টাকা পাওয়া গেছে একটা বয়স্ক মানুষ, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি থেকে মাসুদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে 2.5 কোটি টাকা পাওয়া গেছে। এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে, এবং হাজার হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে পাচারও হয়ে গেছে। তো এটার মানে যে পাপের যে প্রায়শ্চিত্ত, এখন এই পাপের প্রায়শ্চিত্ত তো বাংলাদেশের জনগণকেই করতে হবে। যে টাকা নিয়ে পালাই গেছে সে কিন্তু ওই টাকা নিয়ে ভোগ করবে, তার পরিবার ভোগ করবে। আখেরাত বা পরকাল এইগুলো যদি বিশ্বাস না করে তাইলে নাও করতে পারে, আর যদি করে তাইলে সেটার প্রতিদান শেখ হাসিনার যেমন নিকৃষ্ট পতন হইছে, মানে জুলুমবাজের যে মানে পতনটা, শেখ হাসিনা এমন কোনো অপরাধ নাই যা শেখ হাসিনা করেনি। তো সেইটার খুব জঘন্যতার মানে এনভায়রনমেন্ট আমরা দেখলাম যে দেশ ছেড়ে সে হেলিকপ্টার যোগে পালিয়ে গেল। আমি আপনার টকশোতে একাধিকবার বলেছি যে শেখ হাসিনার পতন হবে ভয়ঙ্কর পতন। আমি একা বলিনি, এটা সবাই বলছে। হ্যাঁ, এটা এটা মানে আমি কেন একা বলবো, সবাই বলছে। তো শেখ হাসিনার সেই ভয়ঙ্কর পতনটাই হয়েছে। আমি সেনা প্রধানের বক্তব্য পুরাটা শুনেছি আজকে। ডক্টর ইউনূসের একটা ভারতকে হুঁশিয়ার করে একটা বক্তব্য দিয়েছেন, সেটাও শুনেছি। এই দুইটার উপরে আমি দুইটা ভিডিও পোস্ট করেছি, হাজার মানুষ দেখেছে, প্রায় লক্ষ মানুষের কাছে দেখছে। এখন ভারতকে যে ধমকটা আজকে দিয়েছে, বাংলাদেশের 53 বছরের সরকারের ভিতরে কেউ ভারতকে এই ধমক দিতে পারেন নাই। ডক্টর ইউনূস শপথের আগে নির্বাচিত হয়েছেন, শপথের আগে ওয়ান দা ওয়ে উনি এখনো ফ্রান্সে আছেন। কালকে দুপুরে পৌঁছবেন উনি শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে, সেনাপ্রধান ওনাকে রিসিভ করবে এবং কঠিন অবস্থা সেনাপ্রধান পার করছে। এই দেশের মানুষকে মুক্তির জন্য একবার নুরুদ্দিন কাজ করেছিল, আরেকবার এই ওয়াকাজ কিন্তু কাজ করেছে। আত্মীয়তার পরিচয় এখন দিলে আমাদের মনে হয় গুনাহ হবে। আমরা বলি না বিনা কারণে অপরাধী বললে গুনাহ হয়, ওয়াকাজকে এই মুহূর্তে যদি আপনি অপরাধী বলেন গুনাহ হবে। কারণ আমি ওয়াকাজের আন্তর্জাতিক সংবাদ, বর্তমান ইন্টারনাল সংবাদ, জিয়াকে কালকে আমিরাতের ফ্লাইটে উঠেছে, ফ্লাইটকে ঢিলে করে নামাইয়ে নিয়ে আসছে। আপনি এটাকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীরা এয়ারপোর্টে গেলেই আটকা পড়ছে, এই জন্য অনেক মন্ত্রীরা ভিতরে আছে। এখন একটি গণতান্ত্রিক সরকার লাগবে কাজটা করতে। উনি আজকে লাইভে এসে ওনার অসহায়ত্ব বলছে যে কোনো পুলিশ নাই কাজ করতে। এখন পুলিশের জায়গায় আমরা সেনাবাহিনী, ওনার পাশে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধান, তারা বলছে যে আমাদের লোকবল তো পুলিশের মতো এত লাখ লাখ না, আমরা তো লোকবল দিয়ে। এবং ছাত্র সমাজকে উনি ধন্যবাদ দিয়েছে যে আমাদেরকে এখন ছাত্র সমাজ সহযোগিতা করছে, আনসাররা সহযোগিতা করছে। গতকাল আনসাররা নিয়েছিলেন এয়ারপোর্টের দায়িত্ব, আজকে বিমান বাহিনী নিয়েছে এয়ারপোর্টের দায়িত্ব। দ্যাট মিনস আমরা একটা খুব খারাপ সময়ের ভিতরে ডক্টর ইউনূসকে নিয়ে 15 জন সম্ভাব্য 15 জন শপথ নিবে আগামীকাল রাত 8টা, আর দুপুরের মধ্যে ডক্টর ইউনূস ঢাকা ল্যান্ড করবে। এই কথাগুলাকে মাথায় রেখে জাতির উদ্দেশ্যে আপনি এখন কথা বলবেন, সেটা আমার অনুরোধ থাকবে। সেনাবাহিনী প্রধানকে আমি ছোট করে দেখছি না। সেনাবাহিনী প্রধান জাতির ক্রান্তি লগ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজন বিদিত একজন ব্যক্তিত্ব। আপনি একই সাথে যেটা বলছেন যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, যে কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টটা আগামীকালকে সেনাবাহিনী প্রধান বলেছেন যে আগামীকাল 8টা নাগাদ হয়তোবা এটার শপথ হবে। তো আমার কথা হচ্ছে যে একটু আগে আমি ডয়েচে ভেলে দেখলাম যে 3 জন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তাদের একটা সাক্ষাৎকার বা কনভারসেশন, সেখানে তারা একটা পর্যায়ে বলছে যে এই ইন্টারিম গভর্নমেন্টে স্টুডেন্টদের একটা প্রতিনিধিত্ব থাকবে। আমি এটা সাপোর্ট করি, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে যে জাতির ক্রান্তি লগ্নে জাতি যদি মনে করে আমরা একটা রাজনৈতিক দলও গঠন করতে পারি, সেটিও করার অধিকার প্রত্যেকটা
মানে নাগরিক বা যার অ্যাবিলিটি আছে সেও করতে পারে, সংবিধান স্বীকৃত। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে বিএনপি যে আজকে জনসভাটা করলো, আপনি দেখেন জামাত এবং শিবির তারা কিন্তু জনসভা করেনি। জামাতের আমি দেখলাম আপনার হেলিকপ্টার যোগে শহীদ আবু সাইদের বাবা মায়ের কাছে ছুটে গেছে, তার কবর জিয়ারত করছে। এবং শিবিরের ফেসবুক পেজ বা লাইভ পেজ গুলো আমি দেখলাম, তাদের ভেরিফাইড পেজ, সেখানে তাদের স্ট্যাটাস হচ্ছে তারা সপ্তাহব্যাপী আপনার শহীদ পরিবারের জন্য দোয়া বা শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ, মত বিনিময়, তাদের সহযোগিতা বা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর যে প্রতিফলনটা বা তাদের যে তারা ইতিমধ্যে কিন্তু জামাত এবং শিবির একটা ভূয়সী প্রশংসায় চলে গেছে। আমি বিএনপিকেও ছোট করে দেখছি না, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে আপনি ইগনোর করতে পারেন না। আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে বিএনপির এই যে সমাবেশটা করলে, এই সমাবেশটা নিয়ে মানে খুবই অসন্তোষ বা গণ ক্ষোভের মুখে পড়েছে। এটা কিন্তু সমাবেশের মুহূর্ত না। আপনার সন্তানকে হত্যা করা হয়েছে, আপনার সন্তানের জানাজা পড়েন, আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার সন্তানের বাসায় যান, যে শিশু বা যে নারী বা যে বোন বা যে ভাইয়েরা শাহাদাত বরণ করছে তাদের তালিকা তৈরি করেন, যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের তালিকা তৈরি করেন, যে এক ফোঁটা রক্ত ঝরেছে যার শরীর থেকে তারও তো তালিকা আপনাকে করতে হবে, তাই না? শুধু আপনাকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদের হিসাব করা যেমন জরুরি, তেমনি ভাবে অতীতে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা গুলিবিদ্ধ, আহত, দেশ ত্যাগ করছে, নির্যাতন, নিপীড়ন, সবকিছুরই কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এখন ভাগ বাটোয়ারার যে ড্রিলটা হচ্ছে, এই ড্রিল যে শক্তি বা যারাই এইটা করতেছে তাদের কিন্তু শেখ হাসিনার থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা নতুন সরকার গঠনের চিন্তা করছে তাদেরও বলবো, রাইট আপনার আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু যারা আপনাদের অগ্রজ তাদের সাথে আপনাকে কম্বিনেশন করে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পাচ্ছি, সেকুলার একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ তখনই হবে যখন সব ধর্ম, বর্ণ, মত স্বাধীন, পরাধীন এবং বিশ্বাসী অবিশ্বাসী সব মতের সংমিশ্রণ হবে। তখনই সেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট বা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট, যেভাবেই বলি না কেন, সেটাই হবে মানে দেশের মানুষের জন্য কল্যাণকর। কিন্তু এই মুহূর্তে আমরা মানে যা দেখতে পাচ্ছি সেই সিগন্যালটা আমার কাছে খুব বেশি পজিটিভ মনে হচ্ছে না। আমি আশা করব যারা এই মুহূর্তে শুনছেন বা দেখছেন, আমি প্রকাশ্যে স্পষ্টভাবে না বলে একটু অস্পষ্টভাবে বললাম যে আমি কি বলতে চেয়েছি, সব দলমতের গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকেই যেন ইন্টারিম গভর্নমেন্টে রাখা হয় এবং অতি দ্রুত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চাওয়া পাওয়া পূরণের লক্ষ্যে বাংলাদেশে যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হয়। যদি বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন এই ইন্টারিম গভর্নমেন্ট, আপকামিং গভর্নমেন্ট যদি না দিতে পারে বা দিতে ব্যর্থ হয়, তবে আপনাদেরকে আমি বলবো শেখ হাসিনার এই ভয়ঙ্কর পতন থেকে শিক্ষা নিতে হবে। একই সাথে যারা লেজুর ভিত্তি করছে, ক্ষমতায় যাওয়ার আগেই আজকে সিরাজগঞ্জে বিএনপির একটি 2 গ্রুপের সংঘর্ষে 2 জন মারা গেছে সিরাজগঞ্জে, বাজার কমিটির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে। তো অবশ্য তারেক রহমান পরপরই বিবৃতি দিয়েছে যে মানে যারাই এই অকর্ম বা কুকর্মগুলো করবে তাদের বিরুদ্ধে মানে অ্যাকশন, বিএনপির নাম দিয়ে। কিন্তু কথা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগেই কেন আপনাদের এই মেসেজগুলো আসতেছে? আমি বলবো যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা যেন ফিরে আসে, শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তাকে যেন বন্ধ করে দেওয়া হয়। কারণ এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বলি অসংখ্য মানুষ, অসংখ্য সাংবাদিক, অসংখ্য মানবাধিকার কর্মী। অধিকারের সম্পাদক আদিলুর রহমান এবং অধিকারের ডিরেক্টর নাসিরউদ্দিন এলান ভাই সহ যত সাংবাদিক, যত মত পথের মানুষ এই মানে নিকৃষ্ট এই নটোরিয়াস অ্যাক্টের শিকার হয়েছে, তাদের সবাইকে যেন আপনার রিলিজ দেওয়া হয় এবং এই আইনটাকে যেন একদম টোটালি বাংলাদেশ থেকে এই কালা আইনকে যেন ডিলিট করে দেওয়া হয়।